হ্যালো স্টুডেন্টস, ভালো আছো তোমরা সবাই? চলে এলাম আবার কিছু অঙ্ক নিয়ে। আগামী এপ্রিল মাসে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই মূল্যায়নে ক্লাস 10-এর গণিত বিষয়ের কিছু চাপের নিয়ে বসে পড়ো। হ্যাঁ, বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে আমরা এই জায়গাটা বুঝতে পারিনি। এর ভিডিওতে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা চেষ্টা করবে তোমাদের বন্ধুদের মধ্যে এটা ছড়িয়ে দেওয়ার। ঠিক আছে, চলো দেখো প্রথম প্রশ্ন, যেটা আমাদের প্রথম নমুনা তোমাদের যে নমুনা প্রশ্ন হয় সেটা দেখো 40 নম্বরের হয়। হ্যাঁ, সেখানে 6টি এমসিকিউ থাকে। তাহলে প্রথম এমসিকিউটা আমি একটা নিয়েছি। দেখো, আমি একটা নমুনা প্রশ্নপত্র করবো। হ্যাঁ, প্রথম বার্ষিক 6% সরল সুদের হারে কিছু টাকা 5 মাসে সুদ x/10 টাকা হলে আসলের পরিমাণ কত? দেখো, এমসিকিউ যখন করব আমরা সবার প্রথমে খাতাটাকে একটা দুটো অংশে ভাগ করে নেব। তাহলে কি হবে, এপাশে আমরা রাফ রাখবো, রাফ কাজটা আমরা এপাশে করব, ওয়ার্কটা বোর্ড ওয়ার্কটা, আর এই পাশে আমরা উত্তরটা লিখব। তাতে স্যার ম্যাডাম সহজেই উত্তরটা খুঁজে পাবে। 1 নম্বর উত্তর। দেখো, আমরা ডান দিকে রাফটা করব। দেখে নাও, বলেছে বার্ষিক 6% সরল সুদের কিছু টাকা 5 মাসে সুদ এত টাকা হলে আসলের পরিমাণ কত? আসলটাই জানি না, তাহলে আসলটা আমি পি ধরে নিচ্ছি মনে করো। তাহলে আসল খুব সংক্ষেপে করবো, এমসিকিউ তো। আসল সমান পি। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ, আর বাকি প্যারামিটারগুলো আমি যদি নাও ধরি বা ধরেও নিতে পারি, যেমন 5 মাসের সময়টা যদি আমি টি ধরি, তাহলে টি হচ্ছে 5 মাস। 5 মাসটাকে সবসময় আমরা বছরে ধরে নেব। ব্যাংকের যে সুদের হার সেটা বছরে হিসাব হবে কিছু না বলা থাকলে। তাহলে এটা 12 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 5/12 বছর হয়ে গেল। আর সুদটা বলে দিয়েছে, হ্যাঁ, আর সুদের হার যেটা সেটা আর এখানে বলে দিয়েছে 6%। আর সুদ যত হবে আই সেটাও আমাদের বলে দিয়েছে x/10। লক্ষ্য রাখো, x/10 টাকা। এখানে আমরা আসলটা পি টাকা ধরেছি। এখানে আমরা পিটা বের করব। পি কী করে পাবো? পিকে আমরা একবারের সূত্র দিয়ে করতে পারি। পি সমান সমান, দেখো, আই সমান সমান আমরা জানি, আই সমান সমান পি আর টি বাই 100। এখান থেকে যদি পি সলভ করা হয় তাহলে পি সমান সমান হয় আই ইন্টু 100 বাই আর টি। তাহলে এই ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করব। দেখে না, তাহলে হচ্ছে আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। তাহলে আই মানে এখানে কত? আই হচ্ছে সুদ, এখানে বসিয়ে দেবো x/10। x/10টা সেটা নিচে লিখছি, আর 100টা আমরা উপরে লিখছি। 100টা উপরে গুণ হয়ে যাবে, আর 8টা এর নিচেই গুণ হচ্ছে, 8টার নিচে গুণ হবে। আর হচ্ছে 6, আর টিটা হচ্ছে 5/12, 12টা উপরে দিয়ে দিলাম। এবার দেখো, এটা কাটাকুটি করে দাও। আমাদের কাটাকুটি করলে কি দাঁড়াচ্ছে? 6 দিয়ে কেটে যাবে, 6 দুগানি। তারপরে 5 দিয়ে কেটে দাও, 5 কুড়ি 100। এখানে 0 0 কেটে গেল, তাহলে আমাদের উত্তর আসলে কত? 4x টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম কোন উত্তরটা হচ্ছে অপশান বি। অবশ্যই এখানে অপশানটা লিখব, তার সঙ্গে 4x যেটা হবে। হ্যাঁ, এবার আমরা দেখো নেক্সট কোশ্চেন কী আছে দেখো। ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান থাকে কখন? ত্রৈমাসিক পর্বের ক্ষেত্রে। ত্রৈমাসিক পর্ব মানে কি, এটাকে বুঝতে হবে। ত্রৈমাসিক পর্ব মানে 3 মাস অন্তর। কত অন্তর? 3 মাস অন্তর। কিছু না বলা থাকলে আমরা জানতাম সুদের পর্ব 1 বছর। কিন্তু ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তাহলে আমাদের 3 মাস অন্তর সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে যায়। এটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। তাহলে কোন সময়, মনে করো যখন 0 থেকে শুরু হচ্ছে, 1 মাস,
2 মাস, 1 মাস, 2 মাস, 3 মাস, 3 মাস পরে এইভাবে 12 মাস, 1 বছর বা যতটা সময় দেওয়া থাকবে, 3 মাস পরে সুদটা কষা হবে। তাহলে দেখো 3 মাস পরে যখন সুদ কষা হচ্ছে, তাহলে কখন আমাদের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হবে? তাহলে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। 3 মাস পরে সুদ কষা হচ্ছে, তার মানে 3 মাস পর, 3 মাস পর আমাদের সরল সুদ সমান চক্রবৃদ্ধি সুদ হবে। চক্রবৃদ্ধি সুদ হবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের কষাই লাগবে না, এটা আমরা বুঝেই করে দিতে পারবো, কারণ আমরা জানি প্রথম যে পর্বে সুদটা কষে সেই জায়গায় গিয়ে আমাদের সুদটা সমান থাকে। তাহলে আমাদের উত্তর হবে কোনটা এখানে? 3 মাস। 3 মাস যেটা আছে সেটা আমাদের উত্তর হবে, ঠিক আছে? পরেরটা দেখ, 3 নম্বর অঙ্কটা কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান কত? দেখো বীজদ্বয়ের গুণফল বলেছে, তাহলে আমাদের বীজটা পরের দাগ নাম্বার দিয়ে শুরু করা হবে, এইখানে রাফ করব। তাহলে দেখো এইটা আগে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারে লিখে নিতে হবে। দেখে নাও, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 10 আছে। তুমি এক কাজ করো, ডান দিক 0 করে দাও, তাহলে কে মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইন্টু 10, এই পুরোটাকে আমাদের অ্যাবসলিউট টার্ম করে নিতে হবে, অর্থাৎ ধ্রুবক পার্ট। যেটা কী করে বুঝলাম এটা ধ্রুবক পার্ট? দেখো আমাদের দ্বিঘাত সমীকরণের যদি সাধারণ আকারটা লিখি, সেটা হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এবার আমরা পরিষ্কার বুঝতে পারছি এই সমীকরণে এ কে, বি কে, সি কে, এই কোপিশিয়েন্টগুলো দেখো, এক্স স্কোয়ারের সহগ 1 আছে, এক্সের সহগ 3 আছে, আর এইটা হচ্ছে আমাদের সেই অ্যাবসলিউট টার্ম, অর্থাৎ সি, ধ্রুবক পার্টটা। এখানে বলেছে বীজদ্বয়ের গুণফল, আমরা সবাই জানি বীজদ্বয়ের গুণফল মানে কি? সি বাই এ। তাহলে এখানে বুঝতেই পারছো সি বাই এ বলতে কোনটা? এটা বাই এ মানে 1। তাহলে আমরা কি লিখতে পারি? অ্যাজ পার কোশ্চেন আমরা বলতে পারি কে মাইনাস 10 সি বাই 1, অর্থাৎ সি বাই এ ইকুয়াল টু -2 বলেই দিয়েছে, গুণফল -2। তাহলে এটাকে সলভ করে দাও, তাহলে কে ইকুয়াল টু কত আসছে? -2, আর এ পাশে -10 আছে। তাহলে পরের লাইনে কে ইকুয়াল টু 10 ওপাশে গেল, প্লাস 10 -2, তাহলে দেয়ার আফটার কে ইকুয়াল টু কত হচ্ছে আমাদের? 8। তাহলে কোন অপশানটা আমাদের উত্তর হয়ে যাচ্ছে? +8, তাই তো? +8, হ্যাঁ। তাহলে অপশান সি, +8। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, পরের অঙ্কটা কি আছে? একটা করণীর অঙ্ক আছে। 5 মাইনাস √3 ইন্টু √3 মাইনাস 1, 5 প্লাস √3, 3 √3 প্লাস 1, এর গুণফল কত? তাহলে আমরা রাফে এটা লিখে নিচ্ছি। তাহলে এটা হয়ে যাবে, সূত্র দিয়ে গুণ করলে, আবার √5 লিখছি, 5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, এটা গুণ হলো, এটাও সূত্রের সাহায্যে গুণ করে দাও, √3 স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে 25 মাইনাস 3, এটা হচ্ছে 3 মাইনাস 1। তাহলে এটা 25 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 22 ইন্টু এটা হচ্ছে 2, তাহলে আমাদের আসছে 44। কোন উত্তরটা হচ্ছে অপশান বি, তাহলে লিখব 44। ঠিক আছে, পরের অঙ্কটা একটি জ্যামিতির অঙ্ক। ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান যা এ বি সি ডি, ও বিন্দু থেকে এ বি যায় দূরত্ব 4 সেমি হলে সিডি থেকে ও বিন্দু দূরত্ব বা ও বিন্দু থেকে সিডির দূরত্ব কত? এমতো অবস্থায় আমাদের জ্যামিতির অঙ্কের প্রথম শর্ত হচ্ছে অঙ্কটা পড়ে নিয়ে একটা রাফ ছবি আঁকতে পারলে সব থেকে সুবিধা হয়।
তাড়াতাড়ি হয়ে যায় যদি একটি রাফ ছবি আমরা এঁকে নিতে পারি। দেখে নাও, এখানে একটা রাফ ছবি এঁকে নিচ্ছি। এইটা হলো আমার একটা সার্কেল, এই হলো আমার ও কেন্দ্র, আর এখানে আমি ধরে নিলাম এ বি একটি জ্যা, এর নাম দেওয়া হলো এ বি। আরেকটি এরকমই একটা লেন্থের আরেকটি জ্যা, সেটা ধরে নেওয়া হলো সিডি। হ্যাঁ, এটা প্যারালাল হবে এমন কোনো কথা না, এরমভাবেও থাকতে পারে, অসুবিধা নেই। এই দূরত্বটা যদি, এটা মনে করো ও ই, আবার এখান থেকে মনে করো এই দূরত্বটা ও এফ। এবার মনে রাখতে হবে সমান জ্যা যদি হয়, এটা একটা আমাদের প্রয়োগ আছে, ও কেন্দ্র থেকে, ঠিক আছে, সমান জ্যায়ের এই জ্যায়ের যা দৈর্ঘ্য হবে এই জ্যায়ের দৈর্ঘ্য তাই আছে, ঠিক আছে। তাহলে এটা যদি 4 হয় এটাও অবশ্যই 4 হবে। এটা কষার কিছু নেই, এটা বুঝে অ্যান্সার করে দিলেই হয়ে যাবে। তাহলে অপশান বি হয়ে যাবে 4 সেমি, এটা কষা লাগবে না, ঠিক আছে। পরের অঙ্কটা যা দেখো, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং বিসি ব্যাস হলে এক্স এর মান কত? ছবির মধ্যে ছবিটা দেওয়া থাকবে প্রশ্নে, সেখান থেকে আমাদের উত্তর আছে 60 ডিগ্রি, 50 ডিগ্রি, 100 ডিগ্রি, 80 ডিগ্রি। কোনটা হবে বোঝার চেষ্টা করি, আমরা এখান থেকেও করতে পারি বা এখানে এঁকেও নিতে পারি। আমি এঁকে নিচ্ছি যাতে সুবিধা হয়। আমরা ওখানে একটা বৃত্ত এঁকে নিলাম, এটা হলো আমাদের ব্যাস, বোঝার চেষ্টা করো। এখানেও কিন্তু এটা হচ্ছে ও, এখান থেকে এরকমভাবে টানলাম আন্দাজ মতো করে, এই টানবো, এখান থেকে এই হবে, আর এখান থেকে এই হবে। এখান থেকে এই পুরোটা 50 ডিগ্রি বলা আছে, এটা 50 ডিগ্রি বলা আছে। তুমি এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ এ ও বি, এই ত্রিভুজের দেখো এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাহলে এই দুটো সমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই কোণটা সেম হবে, তাহলে এটাও 50, এটাও 50। এখান থেকে এটা বহিস্থ কোণ হলে এই 50 দুটির সমষ্টি হবে 100। এই একটা থিওরি কাজে লাগালো, বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান হচ্ছে। আর এবার দেখো এই বিন্দু থেকে এটা প্রডিউস করেছে, এই বিন্দু থেকেও দেখো এই দুটো বিন্দু দেখো এটা প্রডিউস হয়েছে, এটা উৎপন্ন হয়েছে বৃত্তস্থ কোণ। আবার এখান থেকেও দেখো এটা কেন্দ্রে, তাহলে এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক হবে, ঠিক আছে। তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, তাহলে এক্স সমান কী হবে 100 ডিগ্রি বাই 2, তাহলে আমাদের হয়ে যাবে কত? এটা 50 ডিগ্রি। এটা কষা লাগবে না, ছবি থেকেই অর্ধেক হয়ে যাবে। তাহলে অপশান বি 50 ডিগ্রি। প্রথম মান 2 অঙ্ক। বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হলে তা 1 টাকা তা নির্ণয় করি। তাহলে দেখো বার্ষিক 5% হচ্ছে সরল সুদের হারে কত টাকা, শুধু আসলটা নেই, তাহলে ধরে নাও, এটা কিন্তু গ্রাফ দেখাতে হবে, তাহলে ধরি আসল সমান পি টাকা, আসল সমান পি টাকা। দেখো সুদের হার, তাহলে সুদের হার ব্র্যাকেটে আর সমান কত 5%, সময় সুদ, দেখো মোট সুদ আয়। দেখো এটা বলেছে 1 মাসে, আমি যদি এটা 12 মাসে ধরে নিই তাহলে আমার সুবিধা হবে, ভগ্নাংশ থাকবে না। তাহলে 1 মাসে সুদ 1 টাকা হলে 12 মাসে হবে 12 টাকা। তাহলে এখানে তখন সময়টা আমি ইউজ করতে পারবো, টাইমটা আমি ইউজ করতে পারবো 1 বছর, তাহলে তখন মাস ইউজ করা লাগবে না। তাহলে আমাদের পি বের করব, তাহলে অতএব দিয়ে পি সমান কত, আমরা আগে একবার বলেছি আই ইন্টু 100 বাই বাকিটা আর ইন্টু টি। আই মানে কত এখানে 12 ইন্টু 100 বাই আর, আর মানে 5 ইন্টু টি মানে কত, টি মানে 1 বছর।
তাহলে 5 কুড়িংশ, তাহলে হচ্ছে 12 দুগুণে 24, 240 টাকা। এই এটা আমাদের আসল হয়ে যাবে। তাহলে ফাইনালি অ্যান্সার লিখে দিতে হবে একটু। অর্থাৎ নির্ণয় আসল, অর্থাৎ নির্ণয় আসল 240 টাকা হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, যদি ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 আর -3 হয়, তবে a ও b এর মান আমরা নির্ণয় করি। a আর b এর মান আমরা নির্ণয় করি। দুটি বীজ ঠিক আছে কিনা? ঠিক আছে। এবার দেখো এখান থেকে একটা নিয়ম আছে, খুব লেন্দি নিয়ম, আর একটা শর্টকাট আছে। যদি আমরা রুটের যে ধর্ম আছে, রুট মানে বীজের যে ধর্ম, সেটা ইউজ করলে তাড়াতাড়ি হবে। যদি তুমি এখান থেকে বীজ বসিয়ে দাও তাহলে একটু বড় হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করব, রুটের ধর্ম ইউজ করে দেবো। রুটের ধর্ম কি আমরা জানি, দুটি বীজের গুণফল আর দুটি বীজের যোগফল, এই দুটো ইউজ করব। দেখো দুটি বীজের যোগফল হচ্ছে কি, দুটি বীজের -b/a, তাহলে দুটি বীজের যোগফল এখানে। তাহলে অ্যান্সার হচ্ছে কি, এখানে অ্যান্সার শুরু করা যাক। হ্যাঁ, দুটি বীজ, তাহলে আমরা যদি ধরে নিই বীজ দুটি, একটা আলফা যদি আমরা জানি সাধারণত 2/3, আর একটা বিটা সমান সমান যদি আমরা বলি -3, তাহলে আমরা আলফা প্লাস বিটা শিখেছিলাম দুটি বীজ, মনে করো। তাহলে এই দুটো যোগ করব। তাহলে বীজদ্বয়ের গুণফল মানে কি, বীজদ্বয়ের যোগফল, যোগফল হচ্ছে -b/a, তাহলে -b/a, তাহলে -b/a সমান সমান বীজদ্বয়ের যোগফল, তাহলে 2/3 প্লাস -3, এই দুটো যোগ করে দিতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা সলভ করলেই a চলে আসবে। তাহলে এটা যোগ করে দিই, 3 লসাগু, তাহলে হচ্ছে 2 - 9, তাহলে পরের লাইনে -7/a ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এখান থেকে হচ্ছে -7/3। তাহলে দেখো -7 কেটে দিলে হচ্ছে 1/a ইকুয়াল টু 1/3, দেয়ার আফটার a ইকুয়াল টু 3। একটা উত্তর চলে আসলো। এবার আমরা বির মানটা বের করব। বির মানটা এবার দেখো যোগফল ইউজ করেছি বীজ ধরে, এবার গুণফলটা ইউজ করব। তাহলে দেখো আবার বীজদের গুণফল হচ্ছে c/a, c/a মানে b আর এই a, তাহলে c/a, এখানে c বলতে b, বুঝেছো? তাহলে c/a ইকুয়াল টু হচ্ছে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল হচ্ছে 2/3 ইন্টু -3। এখানে দেখো এর মান আমরা জেনে গেছি, তাহলে যেহেতু বলে আমরা লিখে দিই, এ হচ্ছে জেনে গেছি 3, তাহলে এর মানটা এখানে বসিয়ে দেব, b/3 ইকুয়াল টু এই 3 যদি কেটে যায় তাহলে দেখো -2 হয়, এই 3 যদি কেটে যায় তাহলে দেখো -3 হয়। তাহলে পরের লাইনে b ইকুয়াল টু -6, b ইকুয়াল টু কত হচ্ছে -6। ঠিক আছে, 3 কেটে গেল, হ্যাঁ -6। তাহলে অতএব a সমান 3 আর b ইকুয়াল টু -6, এই দুটো উত্তর। ঠিক আছে, নেক্সট পরের অঙ্কটা লিখে নিয়েছি। ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান জ্যা এ বি ও সিডি, এ ও বি সমান 60 ডিগ্রি এবং সিডি সমান 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে আমাদের সবার প্রথমে কি করা উচিত, একটা রাফ ছবি এঁকে নেওয়া উচিত, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা সবার প্রথমে একটি বৃত্তের ছবি এঁকে নিলাম। ঠিক আছে, এই হলো একটি এ বি জ্যা, আর এখানে মনে করো এই একটা সিডি জ্যা। ওরা বলে দিয়েছে এ ও বি সমান 60 ডিগ্রি, এ ও বি এইটা বলে দিয়েছে 60 ডিগ্রি। এবার উত্তর চেয়েছে কত, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। আবার সিডি বলে দিয়েছে 6 সেমি। তাহলে আমরা সবার প্রথমে লিখে নেব প্রদত্ত, কী কী দেওয়া আছে একটু লিখে নিই। প্রদত্ত দেওয়া আছে
দুটি বলেছে সমান যা, তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারি সিডি যদি 6 হয় তাহলে আমরা বলতে পারি এ বি সমান সিডি সমান 6 সেমি, যেহেতু সমান যা বলে দিয়েছে লিখে নিলাম। আর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে এ ও বি সমান 60 ডিগ্রি লিখে নিলাম। এইবার আমরা বের করতে চাই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে আমরা দেখেই বুঝে যাচ্ছি এটা যদি ও হয় তাহলে এইটা ব্যাসার্ধ বা এটা ব্যাসার্ধ একই জিনিস। তাহলে এই বৃত্তটার এই ত্রিভুজটার দেখো, ত্রিভুজ এ ও বি এর, তুমি বলো তো এই ত্রিভুজের তুমি কি জানো? এই দুটো তো ব্যাসার্ধ, তাহলে এই ত্রিভুজের ও এ ইকুয়াল টু ও বি, বৃত্তের ব্যাসার্ধ সমান হবে। একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ একটু লিখে দিতে হবে, ঠিক আছে? তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য এটা সমান। তাহলে অতএব আমরা কি বলতে পারি? ত্রিভুজ অ্যাঙ্গেল, এই ত্রিভুজ এ ও বি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার জন্যে আমাদের যেহেতু 2 নম্বরের অঙ্ক, তাই সব কিছু যুক্তি দিয়ে লিখে দিতে হবে, নাহলে কিন্তু নম্বর দেবে না। তাহলে এইটা সমান হওয়ার জন্য এই কোণ দুটো সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল ও এ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বি এ, এই দুটো সমান। তাহলে এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে এর পরবর্তী ক্ষেত্রে আমরা কি করব? এই দুটো সমান, তাহলে এই দুটোর সমষ্টি কত আসছে আমরা একটু চেক করে নিই। তাহলে দেখো এই দুটোর সমষ্টি কত, আবার এই দুটোর সমষ্টি, তাহলে আবার লেখো, আবার লিখতে পারি অ্যাঙ্গেল ও এ বি প্লাস অ্যাঙ্গেল ও বি এ সমান 180 থেকে এই 60টা বাদ দিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে 120। আবার বলেছে এই দুটো সমান, তাহলে এই দুজনে মিলে যদি 120 হয় তাহলে এখান থেকে আমরা সহজেই বলে দিতে পারি, তাহলে অতএব দিয়ে আমরা বলে দিতে পারি অ্যাঙ্গেল ও এ বি সমান সমান অ্যাঙ্গেল ও বি এ সমান সমান 120 ডিগ্রি বাই 2 সমান সমান হয়ে যাবে 60 ডিগ্রি। এবার আমরা দেখলাম এটাও 60, এটাও 60, এটাও 60, তাহলে অতএব দিয়ে আমরা কি বলতে পারি? ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ। তাহলে যদি সমবাহু ত্রিভুজ হয়ে যায় তাহলে আমাদের এই বাহু এই বাহু এই বাহু তিনটেই সমান হয়ে যাবে। তাহলে অতএব দিয়ে আমরা বলতে পারবো এ বি ইকুয়াল টু ও এ ইকুয়াল টু ও বি। আবার এ বি সমান সমানই তো আবার 6 বলা ছিল, তাহলে এটা সমান সমান 6 সেমি। তাহলে ও এ মানে তোমার বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এবার আমাদের উত্তর লিখে দিতে হবে বৃত্তের ব্যাসার্ধই চাওয়া হয়েছিল না, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ফাইনাল অ্যান্সার লিখতে হবে, অতএব বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি হয়ে গেল। পরের অঙ্কটা কি আছে? বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের উপর এবিসি এমনভাবে অবস্থিত যে এ ও সি বি একটি সামান্তরিক। তাহলে অ্যাঙ্গেল এ ও সি এর মান নির্ণয় করি। কি করে করব? তাহলে সবার প্রথমে আমাদের একটা বৃত্তের ছবি এঁকে নিতে হবে এখানে, তাহলে সুবিধা হবে। তাহলে সবার প্রথমে আমরা এখানে একটা বৃত্তের ছবি এঁকে নিলাম। এটা হচ্ছে ও, আমাদের বলেছে সামান্তরিক হতে হবে। এটা যদি ও হয় তাহলে এ এখানে দিলাম, এখান থেকে সামান্তরিক এখানে দিলেই হয়ে যাচ্ছে এ ও সি। অর্ডারটা সেম রাখতে হবে, অর্ডারটা সেম রাখলে এটা যদি সামান্তরিক হয় এরকম একটা সামান্তরিক হলো, ঠিক আছে? তাহলে দেখো আমরা অ্যান্সার কী করব? বলেছে এটা সামান্তরিক। এবার কোশ্চেন আমাদের চেয়েছে এ ও সি, কিছু বলা নেই মানে এই পাশেরটা চেয়েছে, এই পাশেরটা চাইনি। যে প্রবৃদ্ধ বলতো তাহলে বাইরেরটা বের করতো। তাহলে দেখো আমরা এইটা যদি ধরে নিই তাহলে আমরা বোঝার চেষ্টা করতে পারি। দেখো এটার সঙ্গে এটা সমান, তাহলে আমরা কি করে বের করব? সবার প্রথমে যদি আমরা এইটা ধরে নিই তাহলে এটা পেতে পারি বাইরেরটা,
তাহলে বলো তো, যদি ধরে নেওয়া যায়, ধরি অ্যাঙ্গেল এ বি সি সমান সমান মনে করলাম এক্স ডিগ্রি ধরে নিলাম। তাহলে এটা যদি এক্স ডিগ্রি হয়, তাহলে বলো তো প্রবৃদ্ধ মানে এই নিচেরটা করছি আমি, হ্যাঁ নিচেরটা প্রবৃদ্ধ এওসি কত হবে? প্রবৃদ্ধ এওসি হবে এর দ্বিগুণ। আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা কি হয়ে যাবে? 2x ডিগ্রি হয়ে গেল। এটা যদি 2x ডিগ্রি হয় এইটা, তাহলে প্যাটার্নটা লোক এই টোটালটা কি 360, একবৃত্তীয় কোণ। তাহলে এটা কত হবে? তাহলে দেখো শুধু এওসি কত হচ্ছে? শুধু এওসি হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 2x ডিগ্রি। এটা পেয়ে গেলাম এওসি। এবার আবার কি জানি আমরা, যেহেতু এটা সামান্তরিক, যেহেতু এই এওসিবি সামান্তরিক, তাই আমরা কি বলতে পারবো? এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে এই কোণটা বলতে কোনটা? এবিসি, মানে এইটা, তার সঙ্গে এটা সমান। সুতরাং এটা সামান্তরিক, তাই আমরা কি বলতে পারবো? বলতে পারবো এক্স ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 2x ডিগ্রি। 2xটা এপাশে নিয়ে আসো। যদি এপাশে আসলে 2x ইকুয়াল টু 360 ডিগ্রি, তাহলে এটা সমান সমান আমাদের কি হচ্ছে? 3x ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের সলভ করলে কি আসছে? এক্স এর মান পরের লাইনে আমাদের হয়ে যাচ্ছে এক্স ইকুয়াল টু 3 দিয়ে ওপাশে ভাগ করলে 3 12 36, 120 ডিগ্রি। তাহলে আমাদের এক্স এর মান 120, তার মানে এইটা 120 হয়ে যাচ্ছে। তাহলে ফাইনাল অ্যান্সার লিখে দেবো, অ্যাঙ্গেল এওসি সমান 120 ডিগ্রি। হয়ে গেল অ্যান্সার। দুটি আয়তঘনের মাত্রাগুলি যথাক্রমে 4, 6, 4 একক, এই একটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আর একটা আছে 8, 2h-1 আর 2 একক, ভালো করে 2 একক। যদি আয়ত ঘন দুটির ঘনফল সমান হয় তবে এইচ এর মান নির্ণয় করো। খুবই সোজা অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক, কিন্তু সোজা অঙ্ক। কিভাবে করা যায় দেখো, দুটোরই আয়তন সমান বলেছে। তাহলে আয়তন কি করে বের করতে হয় আমরা সবাই জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখানেও তাই। তাহলে দুটো আমরা এখান থেকে একবারেই করে দিতে পারি অঙ্কটা, প্রশ্ন মতে করে আমরা একবারেই করে দিতে পারবো। দেখো এই দ্বিতীয়টার আগে করব, কারণ যখন এইচ দিয়ে সমীকরণ হবে এইচটা বাদিকে থাকবে, তাহলে এইটা আগে লিখি, এটা পরে লিখি। তাহলে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ, হ্যাঁ, ইন্টু উচ্চতা মানে 2 সমান সমান 4 গুণ 6 গুণ 4। এবার এখান থেকে এইচ সলভ করতে হবে। দেখো 8 আর 2 গুণ আছে, ওপাশে ডিভাইড করে দিই, তাহলে থাকলো 2h-1, তাহলে 4 × 6 × 4 বাই 8 × 2। এখানে সহজেই কেটে দেওয়া যায়, 4 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলাম 2। তাহলে পরের লাইনে আমাদের থাকছে 2h -1 ওপাশে গেল, এখানে থাকছে 6, 2h + 1। তাহলে পরের লাইনে হচ্ছে আমাদের h ইকুয়াল টু 6 + 7, তার নিচে 2। তাহলে এইটুকু ভাগ করে দিই আমরা, h সমান সমান 3.5। তাহলে ফাইনাল অ্যান্সার লিখবে, অতএব h সমান সমান 3.5 একক। এই হয়ে গেল।